তার শত্রুতা, এই শত্রুতার কারণে ওরা জাতির পিতা, কিসের জাতির পিতা? শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে, সে তো পালিয়ে গেছে, যান বাঁচাতে পালিয়ে গেছে। শেখ হাসিনাকে নাই, কেউ বলছে না ইনুস ভাই জিন্দাবাদ, ইনুস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এক ইনুস, লোকান্তরের লক্ষ্য ইনুস, ঘরে ঘরে, এই ধরনের কথাবার্তা হচ্ছে না। 1971 সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর, খুবই বাজে অনেকগুলো শব্দ, অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে। কিন্তু 1971 সনের মহান মুক্তিযুদ্ধের যারা বীরশ্রেষ্ঠ, তাদের চেহারা, তাদের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে গান রচিত হলে, তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে, সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের তুলনা হয় না। ঠিক সেই জায়গাটাতেই এই মানুষ, ইদানিংকালে যারা সমালোচনাকারী, তারা এগুলো বলার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারায়নি, এই সকল কথাবার্তা বলা হচ্ছে। তার এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, হানাহানি, মারামারি, কাটাকাটির দিকে নিয়ে যাবে, এমনকি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে অস্বাভাবিক কিছু নেই। কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং 1971 সনের যে অগ্নিঝড় ইতিহাস, সেটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যে ছলচাতুরি চলছে এবং সেই ইতিহাস বিকৃতির যে মহোৎসব চলছে, এটি আমাদের পুরো জাতিসত্তাকে এবং পুরো জাতিসত্তার ইতিহাস এবং ঐতিহ্যকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনার সঙ্গে তার শত্রুতা, এই শত্রুতার কারণে তিনি পুরো দেশ এবং জাতির সকলের সহানুভূতি তিনি পেয়েছিলেন। এই ভদ্রলোক সারা জীবন শুধু গ্রামীণ ফোন নিয়ে, গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যস্ত ছিলেন এবং সারা দুনিয়া চষে বেরিয়েছেন। মানে 1996 থেকে 2001 সন পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে তিনি যে কোনো কারণে শেখ হাসিনার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। শেখ হাসিনা তাকে স্যার সম্বোধন করতেন এবং সারা দুনিয়াতে তিনি চষে বেরিয়েছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে, এবং ওই সময়টাকে ম্যাটারালাইজ করে তিনি তার যে আন্তর্জাতিক খ্যাতি এবং দ্যুতি, এটি তিনি বাড়িয়েছেন। কিন্তু এরশাদ জমানাতে যদিও তিনি এরশাদের আনুকূল্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে দেশে এবং বিদেশে এরশাদ সাহেব তাকে কখনো ওইভাবে প্রিভিলেজ দিয়েছেন এরকম কোনো সিঙ্গেল উদাহরণ নেই। কিংবা 1991 থেকে 96 সন অবধি এই পুরো সময়টিতে বিএনপিও তাকে যে গুরুত্ব দিয়েছে, নট লাইক দ্যাট। একাগার যখন হলো 2006 সনে, তখন কে বা কারা তাকে বুদ্ধি দিল, বা তিনি নিজে বুদ্ধিটি গ্রহণ করলেন, রাজনীতি করবেন, একটা রাজনৈতিক দল করলেন, বহু মানুষকে একত্রিত করলেন, এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে এটা তার কর্ম নয়। তিনি এয়ারপোর্টে নামলেন এবং কান ধরে তওবা করলেন যে আমি এর মধ্যে আর নেই। তিনি যে রিসেট বাটন চাপার কথা বলেছেন, তারপরে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা বলেছেন, তারপরে ম্যাটিকুলার শব্দগুলো বলেছেন, এগুলো ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে, এবং এই অল্প সময়ের মধ্যে তার ইমেজটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি অনেক শত্রু তৈরি করে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে। তো তার অনেকগুলো কথার মধ্যে যেগুলো ম্যাটিকুলাস, সেটার আলাদা প্রেক্ষাপট, তারপর মাস্টার মাইন্ড, সেটার আলাদা প্রেক্ষাপট, কিন্তু এই আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যেটা সম্পৃক্ত, সেটি হলো রিসেট বাটন চাপ দেওয়া। একটি বক্তব্য তিনি যা বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনকারীরা, ছাত্র নেতারা, সমন্বয়করা এই আন্দোলনের সফলতার মাধ্যমে যে কাজটি করেছে সেটা হলো তারা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে। ইটস এ সায়েন্টিফিক টার্ম। রিসেট মানে সায়েন্টিফিক টার্ম, এটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। আপনি একটা কম্পিউটার রিসেট করবেন, তারপর একটা প্রোগ্রামকে আপনি রিসেট করবেন, এর সাথে জড়িত। কিন্তু তিনি যাই মিন করে থাকেন না কেন বা যাই বলে থাকেন না কেন, আলটিমেটলি এটিকে ডক্টর ইউনূস বিরোধী যারা আছে তারা বলার চেষ্টা করছে যে আমাদের হাজার বছরের যে ইতিহাস, হাজার বছরের যে ঐতিহ্য, সবকিছুকে তিনি রিসেট করে তার মতো করে তৈরি করবেন, গ্রামীণ ব্যাংকের আদলে, চট্টগ্রামের আদলে এবং তার মতো। এবং এই কথার যে প্রতি জবাব, সাধারণত রাজনীতিতে যেটা হয় বাতচিত বা সওয়াল জবাব, আপনি যাই বলেন না কেন সেটার একটা কাউন্টার জবাব দিতে হবে। বিএনপি যাই কিছু বলুক, আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলবেই, আওয়ামী লীগ যা বলুক বিএনপি তার বিরুদ্ধে বলবে, এবং এটা নিয়েই রাজনীতি। এবং মানুষ সত্য মিথ্যা বিশ্লেষণ অতটা করে না। আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগই করে, শেখ হাসিনা যত খারাপ, আপনি এই শেখ হাসিনার যে বাংলাদেশের যে শেখ হাসিনা পন্থী লোকজন আছে, তাদেরকে কোনো অবস্থাতেই
শত জুলুম নির্যাতন করে শেখ হাসিনার বিরুদ্ধে দিতে পারবেন না। এটাই হলো নিয়ম। আবার বিএনপি যারা করে তাদেরকে শত নির্যাতন করে আপনি বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে নিতে পারবেন না। জামাতের একই অবস্থা, জাতীয় পার্টির একই অবস্থা। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইরকম কোনো রাজনৈতিক সংগঠন না থাকার কারণে তার যারা লোকজন আছে সেই লোকজনগুলো কিন্তু কেউ তার পক্ষে ওভাবে রাজনৈতিক সংগঠনের মতো নামেনি এবং তার কোনো কথাকে ব্যাখ্যা করার চেষ্টা করেনি, তার পক্ষে কেউ কণ্ঠ তুলছে না, কলম তুলছে না। ফলে এই ভদ্রলোক একেবারে একা, নিঃসঙ্গ, নীরব। তার চারিদিকে কোনো কোলাহল নাই, কেউ বলছে না ইউনূস ভাই জিন্দাবাদ, ইউনূস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এক ইউনূস, লোকান্তরে লক্ষ্য ইউনূস, ঘরে ঘরে, এই ধরনের কথাবার্তা হচ্ছে না। ফলে কি হচ্ছে, তার ভালো দিকগুলো যেটা আছে সেই ভালো দিকগুলো আমরা এনজয় করছি, কিন্তু আমরা কৃপণতা করছি বলছি না। তার মন্দ যে দিকগুলো, যেগুলো আমাদের মনের মতো হয়নি, এগুলো আমরা সমালোচনা করছি। আর তার ওই কথাকে ব্যবহার করে যে অনার সৃষ্টি তৈরি হচ্ছে সমাজে, সবকিছুর জন্য আমরা এই বয়স্ক বা প্রবীণটিকে দায়ী করছি। এবং তারই ধারাবাহিকতায় 1971 সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর, খুবই বাজে অনেকগুলো শব্দ, অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে, যেটি এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, হানাহানি, মারামারি, কাটাকাটির দিকে নিয়ে যাবে। এমনকি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে অস্বাভাবিক কিছু নেই। এর কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না। এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় যে বীরশ্রেষ্ঠ যারা হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের পাশে অন্য কোনো বীরশ্রেষ্ঠকে তারা বসাতে চান না। হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে, ভিন্ন নাম হবে, কিন্তু 1971 সনের মহান মুক্তিযুদ্ধের যারা বীরশ্রেষ্ঠ, তাদের চেহারা, তাদের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে গান রচিত হলে, তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে, সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের তুলনা হয় না। ঠিক সেই জায়গাটাতেই এই মানুষ, ইদানিংকালে যারা সমালোচনাকারী, তারা এগুলো বলার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারায়নি, এই সকল কথাবার্তা বলা হচ্ছে। তারপরে জাতির পিতা, কিসের জাতির পিতা, শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে, সে তো পালিয়ে গেছে, যান বাঁচাতে পালিয়ে গেছে। শেখ হাসিনাকে, সে তো মুক্তিযুদ্ধের সময় তার স্বামীর সঙ্গে থেকে সেই মুক্তিযুদ্ধের সময় যদি তার যদি অর্জন কিছু থেকে থাকে তাহলে সে প্রেগন্যান্ট হয়েছে এবং ওই সময় পাকিস্তানিদের তত্ত্বাবধানে সে একটা সন্তান প্রসব করেছে। সমাজের জ্ঞানী গুণী লোকজনগুলো এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রীভাবে বলার চেষ্টা করছে। ফলে কি হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কুৎসা করেছে, বেগম জিয়াকে নিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেছে, তার শতগুণ এখন আওয়ামী লীগের উপর ফিরে আসছে। কিন্তু বিএনপি এত অভিজ্ঞতা দল, আমি যে কথাগুলো বলছি, অবাক করার ব্যাপার হলো বিএনপির ডেডিকেটেড যে সমস্ত লোকজন রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু কেউ এই সকল বাজে কথা বলছেন না, বরং মুক্তিযুদ্ধের পক্ষে তারা এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছেন। যারা বলছেন তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধী, আর তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধীদের পরবর্তী প্রজন্ম, তাদের একটা বিরাট অংশ নতুন জেনারেশনের, যারা স্বাধীনতা বিরোধীও ছিল না, স্বাধীনতার পক্ষ ছিল না, কিন্তু তাদের যথেষ্ট গ্রুমিং হয়নি। আমাদের সমাজে দেখা গেল যে আমরা যখন 8-9-এ পড়তাম, সেই সময়টাতে আমাদের যে জ্ঞান ছিল, গতিমা ছিল, দেশ বিদেশের খবরাখবর ছিল। তারপর আমরা শত বছরের, হাজার বছরের ইতিহাস সম্পর্কে জানতাম 8-9-এ থাকতে। 8-9-এ থাকতে আপনি এখন ক্লাস 9-এর একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন তো, হু ইজ মার্শাল মার্সোয়ানি, কিংবা জিজ্ঞেস করুন ভিনসেন্ট ভ্যান গগের সম্পর্কে 5 লাইন বলো। 8-9-এর, 6-7-এর একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন। অথচ আমরা অজপাড়াগায় ছিলাম, সেই অজপাড়াগায় থাকার পরেও এই নামগুলো, এদের কর্মকাহিনীগুলো, এদের বইগুলো, এদের লেখাগুলো আমরা সেই ছোটকালে আমরা হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের লেখা আমি পড়েছি ক্লাস 7-এ থাকতে। আমরা এডগার রাইস বারোজের লেখা পড়েছি সেই ক্লাস 6-এ থাকতে, টারজান দ্য অ্যাপ ম্যান। এটা কল্পনা করা যায় না এই যুগে। আমাদের অজপাড়াগায় রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল জয়ন্তী হতো, যেখানে মানে কারেন্ট ছিল না, কোনো কিছু ছিল না, হ্যাজাক লাইট জ্বালিয়ে এই রবীন্দ্র জয়ন্তী হতো। ফলে আমাদের সমাজের একটা বিরাট অংশ গ্রুমিং হয়েছিল ইতিহাসে, সাহিত্য, সংস্কৃতিতে। কিন্তু এখনকার যে ছেলে, এদের কেমন অবস্থা, আমি কয়েকদিন আগে আমার এক বন্ধু সচিব, গভর্নমেন্ট সরকারের সচিব, তো বুঝতে পারেন যে ইউনিভার্সিটি একসাথে পড়েছি, পাশাপাশি হলে থেকেছি, এখন সে সরকারের সচিব। তো তার বড় ছেলে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তো এখন আমরা একই গাড়িতে যাচ্ছি। তো আমি তার সাথে, ছেলেটার সঙ্গে যখন কথা বললাম,
তখন আমরা আলটিমেটলি 4-5 ঘন্টা আমরা একসাথে ঘুরেছি। এর মধ্যে সেই ছেলেটা আমার বাসায় আসছে, তার বাপ, তার মা, আমরা অনেক আড্ডা মারতেছি, কথাবার্তা জিজ্ঞাসা করছি। তো হঠাৎ অল অন এ সাডেন জিজ্ঞেস করলাম যে, "বাবা তুমি কি জানো হুই আই অ্যাম?" মানে আমি কে? সে বলল যে, "আমি জানি না।" আমি বললাম যে, "আমি যে তোমার বাবার বন্ধু, এটা কি তুমি জানো?" কয়, "না।" "তুমি কি আমার এই যে আজকে যেখানে এসেছো, এখানে এসেছো, তো তুমি কি আমার নামটা কখনো শুনেছো বা হুই আই অ্যাম, আমার নামটা কি? তোমার আগ্রহ জেগেছে?" বলে যে, "না।" আপনি বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ থেকে একজন সচিবের ছেলে আমেরিকাতে পাঠানো হয়েছে, সে আমেরিকা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সে একটা পরিবারের সঙ্গে 5 ঘন্টা সময় কাটালো। তার মনে একবারও প্রশ্ন জাগেনি। তার বাবাকে জিজ্ঞাসা করে, "বাবা যেখানে যাচ্ছি তিনি কে? তার নাম কি? তার সঙ্গে সম্পর্ক কি?" অথবা 4 ঘন্টা ধরে একজন মানুষের কথা শুনলো, কথাবার্তা শুনলো। একবারও মনে হয়নি দিস ম্যান বিলংস এ নেম, তার একটা নাম থাকা দরকার। তখন আমি বললাম যে, "বাবা আমার নাম গোলাম মাওলা রনি, এই আমার পরিচয়, তোমার বাবার বন্ধু আমি।" এখন চিন্তা করুন এই যে জেনারেশন, এখন এই জেনারেশনে অনেকে পাকা পাকা কথা বলতেছে, মোবাইল চালাচ্ছে, এখানে ইন্টারনেটে তাস খেলছে, এখানে ইন্টারনেটে বাংলাদেশে বসে ওখানে গেম খেলছে জাপানের এক 80 বছরের বৃদ্ধর সাথে। এটা সাইকোপ্যাথি, এটা এক ধরনের মানসিক রোগ, এটা একটা যন্ত্রণা। আপনি যদি ইভাল নোয়া হারারির কতগুলো বক্তব্য শুনেন, ব্যানানাস ইন হ্যাভেন, তার একটা বিখ্যাত যাকে বলা হয় ভাষণ রয়েছে, এবং নোয়া হারারি এই মুহূর্তে হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সারা পৃথিবীর যে কয়েকজন নামকরা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তার মধ্যে একজন নোয়া হারারি। তার কিছু বক্তব্য দেখলেই বুঝতে পারবে যে এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টেলিজেন্স, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কি সর্বনাশ করেছে। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবলে পড়া একটা জেনারেশন, এখন সেই জেনারেশনকে নিয়ন্ত্রণ করার জন্য যদি এআই সম্পর্কে কোনো ধারণা না থাকে, রাজনীতি সম্পর্কে ধারণা না থাকে, তারা তাদের উপর নেতৃত্বে থাকে, তাহলে যা হওয়ার তাই হচ্ছে এই বাংলায়। বলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধ নিয়ে, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, এমনকি বাঙালি জাতির ইতিহাস নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এটা পুরো যে কাঠামো, এই রাষ্ট্রটা তো একটা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। এখন যদি আপনি পিলারগুলোকে সরিয়ে দেন, হোয়াট এভার মেবি, আপনার পিলারগুলো বাঁশের তৈরি, কনক্রিটের তৈরি, কিংবা বটগাছের তৈরি, কিংবা যাকে বলে আরো দুর্বল কাঠের তৈরি, ডাজ নট ম্যাটার, কিন্তু ওটা একটা পিলার, পিলারের উপরে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এখন আপনি হঠাৎ করে বললেন যে এই মুক্তিযুদ্ধ নামক যে পিলারটি, এটি দরকার নেই, স্বাধীনতা নামক একটা পিলারটি নতুন করে এখানে রিসেট করতে হবে, নতুন পিলার দিতে হবে এখানে। তারপর আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য, আর একটা পিলার, সেটাকে পাল্টাতে হবে, রিসেট করতে হবে। তারপর আমাদের যে সংস্কৃতি, যেটাকে আমরা বলা হয় কালচার, সেই সংস্কৃতি এটা হবে না। আমাদের যে রাজনৈতিক ইতিহাস, এটা একটা পিলার। আমাদের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা, এটা একটা পিলার। এই সমস্ত পিলারগুলোর উপরই দেখা গেল স্বাধীন সার্বভৌম মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামক যে রাষ্ট্রটি, এটি প্রতিষ্ঠিত হচ্ছে। তো সেই পিলারগুলোকে নড়বড়া করে দিচ্ছি, কেটে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। আলটিমেটলি কি হচ্ছে, পুরো স্ট্রাকচারটা ধপাস করে পড়ে যাবে। আর পড়ে যাওয়ার পরে কি হবে, এই যে এখন যারা কথাবার্তা বলেছেন তারা অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, তাদের পিতামাতা আত্মীয় স্বজন কখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। আপনি দেখেন এখন অনেকেই খুব বড় বড় কথা বলছেন, কিন্তু রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, এখানে একটা ট্রেডিশন লাগে। রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, জমিদারের ছেলে জমিদার হবে। রাতারাতি এখানে এসে হুট করে কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা যায় না। তো শুধু বাংলাদেশে আজ দেখেন কেন ইংল্যান্ড তাদের 800 বছর পুরনো রাজতন্ত্রকে ধরে রেখেছে, কেন 2500 বছরের রাজতন্ত্রকে জাপান ধরে রেখেছে। এই জিনিসগুলো বুঝতে হবে, ইতিহাস ঐতিহ্য। রাতারাতি আপনি ইচ্ছে করলেই একটা নতুন কিছু একটা জেনারেশন দিয়ে 1000 বছরের একটা ট্রেডিশন ঐতিহ্যকে মুছে দিতে পারেন না। ঐতিহ্য এমন একটা জিনিস, প্রথা এমন একটা জিনিস, কাস্টম এমন একটা জিনিস যেটা বিশ্ব আইনে বিধিবদ্ধ, সাংবিধানিক আইনের চাইতেও প্রথা গুরুত্বপূর্ণ। কাজে বাংলাদেশে যে প্রথাগুলো গড়ে উঠেছে বিভিন্ন সময়টিতে, রাতারাতি আপনি এই প্রথাগুলো নষ্ট করতে পারেন না। এখন সেই জিনিসটি চক্রান্ত চলছে। সমাজে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, 1000 বছর ধরে বংশ পরম্পরায় যারা বাংলাদেশে এলিট হিসেবে আছেন, তাদের উচিত মুখ খোলা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।